২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে জামাতে ইসলামীর ১৭ জন প্রার্থী জয়লাভ করে সংসদে যান এবং ৪ জন সংরক্ষিত নারী আসন থেকে এমপি হন। তৎকালীন জামাতে ইসলামীর প্রার্থীরা বিএনপির সাথে জোট গঠন করে। বলা হয়, বিএনপির গঠিত সেই মন্ত্রী পরিষদের অধীনে দেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, কিন্তু আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি জামাতের কোনো এমপি ১ টাকার দুর্নীতি করেছেন। আমাদের এই ভিডিওতে আলোচনা করব ২০০১ সালে জামাতের নির্বাচিত ১০ এমপির শাসনামল কেমন ছিল তা নিয়ে। সে সময় কতটা সুখে ছিল মানুষজন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার ১, মাওলানা মতিউর রহমান নিজামী। পাবনা ১ আসনে নৌকার প্রার্থীকে হারিয়ে এমপি হন মাওলানা মতিউর রহমান নিজামী। এরপর তিনি প্রথমে কৃষিমন্ত্রী এবং পরে হন শিল্পমন্ত্রী। নিজামী সাহেব দায়িত্ব নেওয়ার পর মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটা টের পেয়েছিল সেটা হচ্ছে কৃষিখাতে এক ধরনের স্থিরতা। তার আগেও প্রকল্প ছিল, বরাদ্দ ছিল, কিন্তু কৃষকের কাছে পৌঁছত কম। নিজামের সময় সার, বীজ, সেচ এসব নিয়ে যে ঘাটতি বা বাড়তি দামের ভয় ছিল তা অনেকটাই কমে যায়। মাঠে ঘাটে তার লোকজন থাকত, কে কত সার দিচ্ছে, দাম ঠিক রাখছে কিনা সব নজরদারি হতো। কৃষকেরা বলতো সারের লাইনে দাঁড়াইলে ভয় থাকতো না, দাম বাড়ায় দেবে কিনা। পরে শিল্পমন্ত্রী হওয়ার পর তিনি শিল্পাঞ্চলে নতুন প্রাণ ফেরান। পাবনাসহ গোটা দেশে কয়েকটা পুরনো কারখানা আবার চালু হয়, অনেক তরুণ চাকরি পায়। ব্যবসায়ীরা বলতো প্রকল্পের কাটমানি নাই, টেন্ডারে দালালি নাই। মন্ত্রণালয় থেকেও নিজামী সাহেব মানুষের ফোন ধরতেন নিয়মিত। তাই তার সময়কে আজও অনেকে বলেন এমপি না, যেন এলাকার অভিভাবক। এসব কারণেই আওয়ামী লীগ সরকারের আমলে নিজামী হাসিনার চক্ষুশূলে পরিণত হন। নাম্বার ২, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। ফরিদপুর থেকে নির্বাচিত হয়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সে সময় তার মন্ত্রণালয়ে একটি বড় পরিবর্তন আসে, তা হচ্ছে ভাতা ব্যবস্থা। এর আগে সাধারণ মানুষের অভিযোগ ছিল বয়স্ক ভাতা বা বিধবা ভাতা নিতে গেলে ইউনিয়ন পরিষদে ঘুষ দিতে হতো, আর নাম তালিকায় তুলতে হলে মেম্বার চেয়ারম্যানদের খুশি করতে হয়। কিন্তু তার সময় এসব প্রায় বন্ধ হয়ে যায়। চেয়ারম্যান মেম্বাররাও খোলাখুলি বলতেন উপর থেকে কড়াকড়ি, ভুল মানুষকে নাম দিতে গেলে সমস্যা। এতে বাস্তব উপকার পায় প্রকৃত দরিদ্ররা। ফরিদপুর মাদারীপুর অঞ্চলে বহু বিধবা প্রথমবার ভাতা পেল কোনো দালাল ছাড়া, কোনো টাকা ছাড়া। এতিমখানা, মসজিদ, মাদ্রাসা সহ প্রতিবন্ধী স্কুল এসব জায়গায় বরাদ্দ যেত নিয়মিত। মুজাহিদ নিয়ম করে মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ের খবর নিতেন, কোথাও বঞ্চনা হচ্ছে কিনা দেখতেন। মানুষ বলতো যাই পাঠাইছে ঠিক মানুষ পাইতেছে। এটাই তার সময়টার সবচেয়ে বড় প্রশংসা। নাম্বার ৩, মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি পিরোজপুর ১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। কেউ বলতে পারবে না সাইদি হুজুর এমপি হয়ে ১টা টাকা মেরে খেয়েছেন। দেশ জুড়ে তার ছিল তুমুল জনপ্রিয়তা। এমপি নির্বাচিত হবার পর তা বেড়ে যায় কয়েকগুণ। মসজিদ, মাদ্রাসা সংস্কার, গ্রামীণ সড়কে ইট সলিং, স্কুলে ভবন এসব কাজও দ্রুত বাস্তবায়ন হয়েছিল তার সময়। মানুষের ধারণা ছিল সাইদি সাহেব এমপি হয়ে এলেও জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনেননি। সাধারণ মানুষের সাথে বসে গল্প করতেন, চা খেতেন। রাজনীতি তার কাছে ছিল সেবা। তাই এলাকাবাসী বলতো তিনি শুধু নেতা না, মানুষের কথা শোনার মানুষ। জানা যায় সাইদি সাহেবের জনপ্রিয়তা তখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে যায়। তার জনপ্রিয়তায় ভীত ছিল আওয়ামী লীগ, তাই তাকে শেষ করার পরিকল্পনা করে হাসিনা। দীর্ঘদিন জেলে আটকে রেখে সাইদি হুজুরকে শেষ করে দেয় আওয়ামী সরকার। নাম্বার ৪, ডাক্তার সৈয়দ এ এম তাহের। কুমিল্লা ১২ আসন থেকে নৌকার প্রার্থীকে পরাজিত করেন সৈয়দ এ এম তাহের। তাহের সাহেব ছিলেন একজন ডাক্তার, আর এই পরিচয়ের কারণেই এলাকা তাকে আলাদা চোখে দেখত। গ্রামীণ কুমিল্লায় তখন স্বাস্থ্যসেবা বলতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন কম্পাউন্ডার আর কিছু ট্যাবলেট, এর বেশি কিছু ছিল না। তিনি এমপি হতেই প্রথম কাজ করেন ডাক্তার সংকট দূর করা। বিভিন্ন কেন্দ্র, মাতৃসদন ও ক্লিনিকে চিকিৎসক এনে বসান। মহিলা স্বাস্থ্য নিয়ে তিনি ছিলেন বিশেষভাবে উৎসাহী। প্রসব পরবর্তী সেবার গুরুত্ব বোঝাতে ইউনিয়নে ইউনিয়নে ক্যাম্প করেন। অনেকে বলেন তার সময় অনেক মা প্রথমবার নিরাপদ প্রসব সম্পর্কে জানেন। অসুস্থ কেউ অ্যাম্বুলেন্স না পেলে তিনি নিজেই ব্যবস্থা করে দিতেন। এমন আরও জনকল্যাণমূলক কাজ তিনি করেছেন। এখন এলাকাবাসী আবারও তাকে এমপি হিসেবে দেখতে চাইছে। নাম্বার ৫, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। খুলনা ৫ আসন ২০০১ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন মিয়া গোলাম পরোয়ার। পরোয়ার স্যার রাজনৈতিক নেতা হওয়ার আগেই একজন প্রিয় শিক্ষক ছিলেন। তাই এমপি হওয়ার পর তিনি যে শিক্ষা খাতকে সর্বোচ্চ বেশি গুরুত্ব দেবেন এটা মানুষ আগেই বুঝেছিল।
তার সময় খুলনা ৫-এর বিভিন্ন স্কুল কলেজে ব্যাপক উন্নয়ন হয়। বহু স্কুলে নতুন ভবন, শ্রেণীকক্ষে বেঞ্চ, বিজ্ঞানাগারের যন্ত্রপাতি, কম্পিউটার এসব আসে তার উদ্যোগে। তিনি নিয়মিত শিক্ষকদের সাথে বৈঠক করতেন। কোথায় কি সমস্যা, কোন স্কুলে শিক্ষক কম, কোন কলেজে ডিপার্টমেন্ট চালু করতে হবে সব নোট করতেন। এলাকায় শিক্ষার পরিবেশ বদলায়। স্কুল কলেজে ছাত্রছাত্রীর উপস্থিতি বাড়ে। মানুষ আজও বলে পরোয়ার স্যারের সময়টা ছিল শিক্ষা উন্নয়নের সময়। তাই তো খুলনায় আবারও গণজোয়ার উঠেছে। মিয়া গোলাম পরোয়ার আবারও সংসদে যাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। নাম্বার ৬, মাওলানা আব্দুল আজিজ, গাইবান্ধা ১। বন্যাপ্রবণ গাইবান্ধায় মানুষ প্রতি বছরই ক্ষতি নিয়ে শুরু করত জীবন। কখনো জমি যায়, কখনো ঘর, কখনো গরু। কিন্তু আব্দুল আজিজ নির্বাচিত হতেই মানুষ টের পায় নতুন ধরনের নেতৃত্ব। তিনি শুধু ত্রাণ বিলিয়ে দিয়ে ক্ষান্ত দিতেন না, বরং কার ঘর ভেঙেছে, কত ক্ষতি হয়েছে এসব নিজে গিয়ে দেখতেন। বন্যার পানি নামার পর কৃষকদের বীজ, সার আর কৃষি ঋণের ব্যবস্থা তিনি ব্যক্তিগত উদ্যোগে করে দিতেন। যদিও চাহিদার তুলনায় তা ছিল একেবারেই কম। তারপরও মাওলানা আব্দুল আজিজ হুজুর যা করেছিলেন তা মনে রেখেছে সবাই। মাওলানা আব্দুল আজিজ ছিলেন দিনের জন্য নিবেদিত প্রাণ। তিনি রাজনৈতিক কারণে নানা পর্যায়ে হয়রানির শিকার হন এবং ফ্যাসিস্ট হাসিনা তথাকথিত যুদ্ধ অপরাধের মামলা দিয়ে তাকে দেশান্তরিত করেন। দেশের বাইরে অবস্থানকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি হাসিনার ক্লিনিং মিশনের শিকার হয়েছেন এবং তার মৃত্যু পরিকল্পিত রাজনৈতিক প্রভাবের ফল। নাম্বার ৭, মুফতি আব্দুস সাত্তার, বাগেরহাট ৪। বাগেরহাট ৪ আসনের এমপি ছিলেন প্রয়াত আব্দুস সাত্তার। ২০১২ সালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন, সেখানেই মারা যান। আব্দুস সাত্তার ছিলেন খুবই নম্র, শান্ত এবং সৎ চরিত্রের নেতা। তার এলাকায় চাঁদাবাজি, দখলদারি বা রাজনৈতিক ভীতি শাসন ছিল খুব কম। স্থানীয় মানুষ বলতো সাত্তার ভাই এলাকায় থাকলে বড়সড় ঝামেলা হবার চান্স কম। উন্নয়ন প্রকল্পে তিনি স্বচ্ছতা বজায় রাখতেন। রাস্তা, ব্রিজ, স্কুল, মসজিদ এসব উন্নয়নে তিনি সবসময় বলতেন যা বরাদ্দ এসেছে তাই দিয়ে কাজ হবে। মাদ্রাসা, এতিমখানা, দরিদ্র পরিবার এসব জায়গায় তিনি ব্যক্তিগতভাবেও সাহায্য করতেন। মানুষ আজও তাকে মনে করে একজন নির্লোভ, নিরহংকার নেতা হিসেবে। নাম্বার ৮, গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা ৫। গাজী নজরুলের সময় সাতক্ষীরার সবচেয়ে বড় দৃশ্যমান পরিবর্তন ছিল অবকাঠামো উন্নয়ন। আগের কাঁচা রাস্তাগুলো বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে যেত, কিন্তু তার সময় ইটসলিং থেকে শুরু করে কার্পেটিং পর্যন্ত অনেক বড় কাজ সম্পন্ন হয়। সেচ খালগুলো খনন হওয়ায় কৃষকরা বছরের ২ মৌসুমেই সেচ সুবিধা পেত। অথচ হাসিনা সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার অসৎ উদ্দেশ্যেই সারা দেশে জামাতে ইসলামী সহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে। সেখানে নজরুলও ছিলেন। তিনি আবারও এমপি হবার জন্য লড়ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আবার সংসদে যাবেন। নাম্বার ৯, শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ১৪। লোহাগাড়া, চন্দনাইশ এলাকার মানুষ বলতে গেলে পাহাড়ের সঙ্গে লড়াই করেই জীবন কাটাত। রাস্তাঘাট ছিল কঠিন, দুর্গম, ব্যবসা বাণিজ্য ছিল অচল। শাহজাহান দায়িত্ব পাওয়া মাত্রই পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থা পাল্টে গেল। নতুন রাস্তা, ব্রিজ, কালভার্ট এসব নির্মাণ হয় রেকর্ড সময়ের মধ্যে। পাহাড়ি রাস্তা খুলে দেওয়ায় কৃষকদের আনা নেওয়া সহজ হয়, ব্যবসা বাড়ে। মানুষ বলতো শাহজাহান ভাই না আসলে এখনও আমরা বিচ্ছিন্ন থাকতাম। তিনি আইন শৃঙ্খলা নিয়েও কঠোর ছিলেন। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড কমে যায়। তার অফিস ছিল সবার জন্য খোলা। গ্রামের মানুষকে নিজের সমস্যা বলতো আর তিনি সাথে সাথে লিখে রাখতেন। তার সময় এলাকার মানুষ নতুনভাবে শহরের সাথে যুক্ত হয়। ১৪ আসনে এবারও জামাতের প্রার্থী জয়লাভ করতে চাচ্ছেন। নাম্বার ১০, অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, খুলনা ৬ আসনের রুহুল কুদ্দুস ছিলেন খুবই সৎ, নম্র এবং সাদাসিধে জীবনযাপনের মানুষ। এমপি হলেও তার দরজা সকল মানুষের জন্য সবসময় খোলা থাকত। তার সময় সরকারি প্রকল্পগুলোতে কাটমানির অভিযোগ ছিল, শোনাই যেত না। তিনি নিজে মাঠে গিয়ে রাস্তার কাজ দেখতেন, স্কুলের ভবন পরীক্ষা করতেন। ঠিকাদারদের সামনে দাঁড়িয়ে বলতেন টাকা সরকারের, কাজ মানুষের, এখানে হেলা চলবে না। অথচ আওয়ামী সরকার মিথ্যা রটিয়েছিল তার নামে। বলতে থাকে জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস মুক্তিযুদ্ধকালীন নাকি ছিল কেন্দ্রীয় শান্তি কমিটির ২৩ নম্বর সদস্য ও আলবদর বাহিনীর বাগেরহাটের আঞ্চলিক নেতা, যদিও এই দাবি আজও প্রমাণিত হয়নি। সুপ্রিয় দর্শক, আবারও দেশের ক্ষমতায় জামাতের প্রার্থীদের দেখতে চান কিনা কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।